আরজিকর কাণ্ডে বিশেষ করে সন্দীপ অভিজিতের ক্ষেত্রে যেভাবে জামিন মঞ্জুর হয়ে গেল, সেই জায়গাটায় যে কত বড় ছড়িয়েছে এটা কি ইডি সিবিআই এবার অনুধাবন করতে শুরু করেছে? আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আগামী দিনে যে মামলাগুলো হচ্ছে, সেখানে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা কি এবার বড় পদক্ষেপ করতে চলেছে? আর কোথাও যাতে ঢিলেমি না হয়, আর কেউ যাতে আঙুল তুলতে না পারে আদালতের চোখে, অ্যাটলিস্ট তারা যে প্রিমিয়াম সংস্থা, এই জায়গাটা তারা এস্টাবলিশ করতে পারে, সেটার জন্য কি এবার ঝাঁপাতে চলেছে? আজকে দুটো ঘটনা ঘটলো এবং দুটোই ওই নিয়োগ দুর্নীতি কাণ্ডে, কিন্তু দুটোই হেভিওয়েট নাম। একটা কালীঘাটের কাকু বিজয় কৃষ্ণ ভদ্র, আর একটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুটি ক্ষেত্রেই যেভাবে ইডি সিবিআই ঝাঁপালো এবং যেভাবে তারা পজিটিভ ন্যারেটিভটা তৈরি করলো, তাতে একটা কথাই বলা যেতে পারে যে আরজিকর কাণ্ডের ভুল শুধরে নিয়ে এবার নতুন করে দেখার তারা চেষ্টা করছে, এবং সুপ্রিম কোর্ট যেভাবে গাইডলাইন বেঁধে দিয়েছে, তাতে নিয়োগ দুর্নীতিতে তাদের হারানো সম্মান পুনরুদ্ধারে তারা পুরো চেষ্টা করছে। কি হলো, প্রথমেই পার্থ চট্টোপাধ্যায় কেসে আসি। সুপ্রিম নির্দেশের পরই ইডির মামলায় পার্থদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠনের তোড়জোড়। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের যে জেল হয়েছে 2022 সালের ওই 22শে জুলাই না 23শে জুলাই ভোরবেলায় গ্রেপ্তার হয়েছিল, তারপর প্রায় বছর আড়াই জেলে রয়েছে, এবং সেই জায়গা থেকে এখানে ওখানে সেখানে ঠক্কর খেতে খেতে শেষ অব্দি সুপ্রিম কোর্টে গেছেন, এবং সুপ্রিম কোর্টে তার জামিনটা কিন্তু মঞ্জুর হয়েছে। এবার ইডি সেখানে বাধা দেওয়ার জন্য শেষ চেষ্টা হিসেবে বলেছিল যে এই পার্থ চ্যাটার্জি যদি ছাড়া পেয়ে যায়, তাহলে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যারা সাক্ষী রয়েছে তাদেরকে প্রভাবিত করতে পারে, ফলে সেই কারণে তার জামিনটা মঞ্জুর করা হোক। এবং এটা তো ফ্যাক্ট, একটা লোক যদি অপরাধ করে থাকে তার বিচার করো না, বিচার করে তাকে জেলে পড়ো, কেউ বাধা দেয়নি। কিন্তু বিচার শুরু করবে না, তাকে দিনের পর দিন জেলে পচাবে, সে যেই হয়ে যাক না কেন, সেটা মোটেই কাম্য নয়। আর এই জায়গাটাতেই চেপে ধরেছিল সুপ্রিম কোর্ট, পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আপনাদের এই যুক্তি ধোপে টেকে না। ঠিক আছে, সাক্ষীদের প্রভাবিত করবে তো আড়াই বছর ধরে অনেক তদন্ত করেছেন, কি তদন্ত করেছেন, আসলে কিছু তদন্ত করেছেন কিনা, এটা এবার আদালতের সামনে নিয়ে আসুন। তাই আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জ ফ্রেম কমপ্লিট করুন, এবং তারপর সাক্ষ্য গ্রহণ শুরু করুন। যাদের যাদের এই পার্থ চ্যাটার্জি প্রভাবিত করতে পারে বলে আপনার মনে হচ্ছে, তাদের লিস্ট তৈরি করুন, এবং জানুয়ারি 2nd বা 3rd উইকের মধ্যে সেটা কমপ্লিট করে দিন। তাহলে পার্থ চ্যাটার্জি বেরিয়ে আর কাউকে প্রভাবিত করলেও কোনো কিছু হবে না, তাদের বয়ানটা আদালতের সামনে রেকর্ডেড হয়ে যাবে, আর ফেব্রুয়ারির 1 তারিখ পার্থকে জামিন দিয়ে দিন। এই ঘটনা যখন সামনে এসছে, তারপরে কিন্তু তোড়জোড় শুরু হয়েছে ইডির ক্ষেত্রে, এবং আজকে কিন্তু লোয়ার কোর্টে এই দুর্নীতি মামলারই একটি শুনানি ছিল। সেখানে কয়েকটি বিষয় সামনে এসছে। নাম্বার 1 হচ্ছে চার্জ গঠনের প্রক্রিয়া দ্রুত দ্রুত শুরু করতে হবে, কেননা 31st হচ্ছে ডেডলাইন, আর হাতে মেরে কোটে সপ্তাহ দুয়েক রয়েছে। আর যতই 31st বলুক, খুব সম্ভবত বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে, ফলে ওই এক সপ্তাহ মতো সময় হাতে থাকছে। এবং যখনই চার্জ ফ্রেম হয়ে যাবে, তারপর যেরকম আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ক্ষেত্রে হচ্ছে, সেরকম এই নিয়োগ দুর্নীতি কাণ্ডেও প্রত্যেক দিন কিন্তু হিয়ারিংটা হবে। ফলে ইডি আবারও তদন্ত করছি, সময় চাই, ওইসব বলার জায়গায় নেই। সমস্ত কিছু তাদেরকে আগে রেডি করে ফেলতে হবে, চার্জ ফ্রেম শুরু হয়ে গেলেই কিন্তু বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। 2, আগামী বুধবার মানে পরশুর মধ্যে সাক্ষীদের তালিকা জমা দিতে হবে, যারা যারা সাক্ষ্যদান করবেন। ওই যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যাদেরকে নাকি পার্থ চ্যাটার্জি বেরিয়ে প্রভাবিত করতে পারে, তাদের তালিকা কিন্তু জমা করে দিতে হবে। 3, আগামী 24 ঘন্টার মধ্যে ইডিকে সমস্ত নথি জমা করে দিতে হবে। অর্থাৎ বুধবারের মধ্যে সাক্ষীদের, তার আগে মানে মাত্র 24 ঘন্টা সময় থাকছে, যা কিছু নথি এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনো তারা উদ্ধার করেছে, তার সমস্তটা আদালতের সামনে জমা করে দিতে হবে। এবং 4 নম্বর, এটা কিন্তু আমার সব থেকে ভাইটাল, সব থেকে ক্রুশিয়াল লেগেছে, বলেছে 5th সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের নাম অভিযুক্ত হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছে, তাদের প্রত্যেককে নোটিশ করতে হবে। আপনারা জানেন যে 5th সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা কিন্তু যথেষ্ট নাড়িয়ে দেবার মতো ঘটনা রয়েছে। কলকাতার এক অত্যন্ত প্রভাবশালী কোম্পানি, যাদের নাম বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতিতে উঠে এসছে, ইডি সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে, এবং অত্যন্ত প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্ব সেই কোম্পানির মাথায় বসে আছে। সেই কোম্পানিতে ওই রাজনৈতিক ব্যক্তি, যার আবার রাজনৈতিক পরিবার রয়েছে, এবং সেই পরিবারের একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, তাদের নাম কিন্তু ইডি দিয়েছে। এবার এটা শুধুমাত্র হাওয়া গরম করার জন্য দিয়েছে, নাকি সত্যি সত্যিই সেখানে লিঙ্কটা পেয়েছে, এইটা এবার এস্টাবলিশ করার সময় এসে গেছে। তাদের প্রত্যেককে কিন্তু এবার নোটিশ করাতে হবে, তাদেরকেও বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। শুধুমাত্র নিয়োগ দুর্নীতি ওই পার্থ আর কাকুতে গিয়ে শেষ হয়ে যাবে, সেই দিন কিন্তু শেষ। আদালতও এর একটা শেষ দেখে ছাড়তে চাইছে। অর্থাৎ যে অভিযোগটা বারবার এই ইডি সিবিআই এর বিরুদ্ধে ওঠে, যে একটা করে নির্বাচন আসে, হাওয়া গরম করার জন্য কিছু গ্রেপ্তারি হয়, কিছু নাম ভাসিয়ে দেওয়া হয়, কাউকে কাউকে ডাকা হয়, এবং তারপর আবার সব ধামাচাপা পড়ে যায়, ওইভাবে চলবে না।
যেটা করতে হবে সেটা হচ্ছে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছো, যাদের যাদের নাম চার্জশিটে দিয়েছো, তাদের সমস্ত কিছু জমা করো, বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসো, বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত করো তারা দোষী। আর এই তোড়জোড়টা ইডির মধ্যে কিন্তু লোয়ার কোর্টে শুরু হয়ে গেছে। ফলে অবভিয়াসলি মনে হচ্ছে যে পার্থ চ্যাটার্জি যে জামিনটা হয়েছে সেটা যে তাদের কাছে বড় ধাক্কা, এবং সত্যিই যদি পার্থ চ্যাটার্জি 1 ফেব্রুয়ারির মধ্যে বেরিয়ে যায়, তাহলে এই যে 2.5 বছর তাকে জেলে পুরে রেখে দেওয়া হলো, এটা যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য, এই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেল। এবং আগামী দিনে ইডি যদি কোথাও তদন্ত করতে চায়, ওই শেখ শাহজাহানের বাহিনী যে তাণ্ডব করেছিল তখন যে সিম্প্যাথিটা তাদের সঙ্গে ছিল না, এবার কিন্তু ঠিক উল্টোটা হতে পারে, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল। আর ইডি এটা খুব ভালোভাবে বুঝছে। তারা যে এই দেশের একটা অন্যতম শ্রেষ্ঠ তদন্তকারী সংস্থা, সেটা নিয়ে এত বড় বড় জিজ্ঞাসা চিহ্ন বাংলা বাঙালির মনের মধ্যে চলে এসছে, সেই জায়গাটা কাটানো যে দরকার এবং সেটার শেষ সুযোগ হিসেবে তারা এটা পেয়েছে, এই জায়গাটার জন্যই কি তারা এতখানি ঝাঁপাচ্ছে। এবং 31শে ডিসেম্বর যতই সুপ্রিম কোর্ট বলে দিক, বললাম তো বড়দিনের ছুটি হচ্ছে তার আগে, অর্থাৎ মেরে কেটে 1 সপ্তাহ সময় আছে, তার মধ্যেই তাদের সমস্ত কিছু করতে হবে, সেই তৎপরতা কিন্তু চোখে পড়ছে, যেটা কোয়াইট পজিটিভ। এটা যদি ইডি এস্টাবলিশ করতে না পারে, বাংলা এবং বাঙালির কাছে অনেক গলা ধাক্কা খাওয়া কিন্তু তাদের বাকি আছে। ইতিমধ্যেই বাংলা এবং বাঙালি তাদের নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, তাদের প্রভুদের নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, তাদের সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, যেগুলো অনভিপ্রেত। কিন্তু বাস্তব পরিস্থিতি দেখে বাংলা বাঙালি আর কিন্তু তাদের উপর আস্থা রাখছে না। আর ইডির দোসর সিবিআই, তারাও যে আর আড়মোড়া থেকে ভেঙে থাকবে না, তারা যে ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে, সেই ইঙ্গিত কিন্তু আজকে তারা দিয়েছে। জানি না এটা কতক্ষণ অব্দি কন্টিনিউ থাকবে, কেননা তাদের উপরও চরম ক্ষিপ্ত। ওই পার্থর জামিনটা যেরকম ইডির একটা বড় ব্যর্থতা হিসেবে ধরা হয়েছে, তেমনই আরজিকর কাণ্ডে সন্দীপ এবং অভিজিৎ, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের এত অভিযোগ রয়েছে, তাদের ব্যর্থতা, তাদের ক্ষেত্রে ব্যর্থতাটা কিন্তু সিবিআই এর গায়ে সেটে গেছে। পিছনে অনেক কারণ আছে, আমি সেটা ব্যাখ্যা করেছিলাম আপনাদের, যে সরকারের কাছে চাওয়া হয়েছে এনওসি, সেই এনওসি দেয়নি, কিন্তু মানুষ ওসব বুঝতে চায় না। ভাই এগুলো প্রবলেম আছে, আমরা জানি, এই প্রবলেমগুলো যদি সলভ করতে হয় তো আমরা ইডিসিবিআই হতে পারতাম, ইডিসিবিআই কে আলাদা করে দায়িত্ব দেওয়ার কি দরকার ছিল? এই প্রশ্ন মানুষ তুলছেন, যেটা ভ্যালিড প্রশ্ন, তোমরা কি করছিলে? যাই হোক, সেই জায়গাটায় আহ, এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেখানে কিন্তু কালীঘাটের কাকু একটা অন্যতম মূল চরিত্র, এবং বলা যেতে পারে প্রাণভোমরা, কেননা তার ভয়েস স্যাম্পল টেস্ট আটকাবার জন্য যেভাবে লাজ লজ্জাহীন ভাবে, নির্লজ্জ ভাবে তাকে গার্ড করার চেষ্টা হয়েছে, সেই জায়গা থেকে এস্টাবলিশ এই কালীঘাটের কাকু থ্রু দি তার সাহেব অব্দি পৌঁছানো যাবে, এই ইঙ্গিত তো আমরা বিভিন্ন মিডিয়া রিপোর্টে, ইডি সিবিআই এর বিভিন্ন স্টেটমেন্টে বিভিন্ন সময় পেয়েছি। তো সেই কাকু, আপনারা জানেন যে তাকে ইডির মামলায় কিন্তু জামিন হয়ে গেছে, এবার সিবিআই তাকে হেফাজতে নিতে চায়। আর যে মুহূর্তে সিবিআই তাকে হেফাজতে নিতে গেছে, সেই মুহূর্ত থেকে কিন্তু কালীঘাটের কাকু বারবার বারবার চেষ্টা করে গেছে আগাম জামিনটা যাতে হয়, এবং সেই জন্য কলকাতা শহরের বা পশ্চিমবঙ্গের এই মুহূর্তের হায়েস্ট পেড যে লয়ার রয়েছেন, সর্বোচ্চ বেতন দেওয়া হয় যাকে, সেই তাকে কিন্তু নিয়োগ করা হয়েছিল, আপ্রাণ চেষ্টা করে গেছে। কিন্তু সেই কাকুর আগাম জামিন আজকে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে, এবং সেখানে সিবিআই এর ভূমিকা কিন্তু যথেষ্ট সদর্থক লেগেছে। যারা আইনজীবী মহল রয়েছেন তারা বলছেন সিবিআই আজকে যে সওয়ালটা করেছে, সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদী স্যার, তিনি সেভাবে গিয়ে যে পয়েন্টগুলো সাজিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে ওই কলকাতা শহরের সর্বোচ্চ যাকে পে করতে হয় সেই আইনজীবীকে দাঁড় করিয়েও এখানে কালীঘাটের কাকু কোনো রেয়াক্ট করতে পারেনি। পরিষ্কারভাবে ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন ইতিমধ্যেই লোয়ার কোর্ট থেকে এই কালীঘাটের কাকু ওরফে সজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়ে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে ইতিমধ্যেই এই সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সিবিআই নিজেদের হেফাজতে তাকে নিতে পারে। এবার খুব অবভিয়াস প্রশ্ন, যেটা আপনার মনে উঠছে, যেটা আমার মনে উঠছে, সেটা বিচার ব্যবস্থার মনে উঠবে না, সেটা তো হতে পারে না, যে তোমরা বলছো যে কোনো মুহূর্তে হেফাজতে নেওয়া হতে পারে, তাহলে এখন অব্দি হেফাজতে নাওনি কেন? ক্যালাসনেস দেখাচ্ছ? কিন্তু না, ওই যে বললাম সিবিআই আজকে কিন্তু স্ট্রেট ব্যাটে খেলেছে, এবং সেখানে ধীরেশ ত্রিবেদী স্যার যে রিপ্লাইটা দিয়েছেন সেটা হচ্ছে, হাসপাতালে রয়েছে এই সুজয় কৃষ্ণ ভদ্র, সেই জন্য তাকে হেফাজতে নিয়ে যাওয়া যায়নি, এবং যেহেতু গ্রেপ্তার রয়েছে, ফলে জেল সুপারের থ্রু দিয়ে জানা গেছে, জেল সুপার নিজে জানিয়েছেন যে অভিযুক্ত সেই ফিজিক্যাল কন্ডিশনে নেই যে তাকে সিবিআই অ্যারেস্ট করতে পারে, ফলে তাকে আমরা আমাদের হেফাজতে নিতে পারিনি, কিন্তু সিবিআই হাতে অ্যারেস্ট হয়ে আছে। ফলে কোনো ব্যক্তি যখন অ্যারেস্ট হয়ে যায় তখন কি তার আগাম জামিন এইভাবে চলে?
জামিনের জন্য আবেদন করুক, আমরা সেটা ডিফেন্ড করব। আর এই জায়গাটাই ওই সর্বোচ্চ টাকা নেওয়া ব্যক্তি বা সব থেকে প্রভাবশালী লয়ার বলা যেতে পারে, তিনি বুঝতে পেরেছেন যে এই জায়গাটায় আর দাঁড়াবে না, ফলে হার স্বীকার করে নিতে বাধ্য হয়, আগাম জামিনটা খারিজ হয়ে গেছে। অর্থাৎ এই যে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি মামলার হিয়ারিংটা শুরু হচ্ছে, আর চার্জ ফ্রেম হবে, এবং চার্জ ফ্রেমটা হওয়ার প্রায় প্রতিদিন বিচার হবে, এবং সেখান থেকে নির্দিষ্ট হবে কারা কারা এই এত বড় শয়তানির সঙ্গে যুক্ত রয়েছে, এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, কত বড় মাথা অব্দি ইডি সিবিআই পৌঁছতে পেরেছে। সেখানে এই কালীঘাটের কাকু বা পার্থ চ্যাটার্জি যদি তার আগে বাইরে বেরিয়ে পড়ে, তাহলে কিন্তু ইডি বা সিবিআই এর ক্ষেত্রে প্রচন্ড মুশকিল হয়ে যাবে, এবং সেটা যত মুশকিল হবে তত সাধারণ মানুষের কনফিডেন্স তাদের উপর কমবে, এবং আগামী দিনে তাদের হাতে যেসব মামলাগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই প্রায় খারিজ হয়ে যাবে, যে দৌড় মশাই তোমরা তো কিছুই করতে পারো না। সেই সারদা নারদা থেকে দেখছি যেটা সাধারণ মানুষ বলতে শুরু করেছে, সেটা বিচার ব্যবস্থারা বলতে শুরু করবে, মাননীয় বিচারপতিরা বলতে শুরু করবেন। ফলে নিজেদের রেপুটেশন আরজিকর কাণ্ডে কিভাবে ঘেঁটে হয়ে গেছে, এটা বোধহয় সিবিআই ইডি রিয়েলাইজ করেছে, এবং তাই দু তরফেই আজকে অন্তত নিয়োগ দুর্নীতি নিয়ে যথেষ্ট প্রোঅ্যাক্টিভ স্টেপ দেখা গেল। কিন্তু ওই আমরা বাঙালি তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ডরায়, যতখানি গর্জন হয় ততখানি বর্ষণ কিন্তু আমরা ইডি সিবিআই তরফ থেকে এখনো অব্দি দেখিনি। কিন্তু বলা যেতে পারে সুপ্রিম নির্দেশে এই নিয়োগ দুর্নীতি মামলায় এটাই তাদের শেষ সুযোগ। তারা যদি আবারও ওই পার্থ চ্যাটার্জির জামিনের মতো বা সন্দীপ অভিজিতের জামিনের মতো ভেড়ায় ছড়ায়, বাংলার মানুষ আর বাংলায় তাদের তদন্ত করতে দেবেন কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। এবার তাদের বিরুদ্ধে না মামলা হয়ে যায়, এক এদেরকে তো বাংলা ছাড়া করো, আর দুই এদের সম্পত্তির খতিয়ান দেখো, কেননা মানুষের রাগটা আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাদের বিরুদ্ধে পোস্ট হচ্ছে, মানুষ গর্জে উঠছে, এবং সেটা ভ্যালিড। আরজি করের মতো সেন্সিটিভ মামলা, এখানে এত ক্যাজুয়াল নেওয়ার কিছু ছিল না, এবং ওই রাজ্য সরকার দেয়নি এগুলো আমরা জানি, এগুলো ভেতরের টেকনিক্যাল ব্যাপার, মানুষ ওটা বুঝবে। কেন নেয়নি, কেন রাজ্য সরকার নেয়নি, কেন তাদের বিরুদ্ধে আদালতে যায়নি, কেন সেইখানে গিয়ে বারবার প্যানেলটা আপ করা হয়নি যে দেখো দিচ্ছে না দিচ্ছে না, রোজ গিয়ে সেখানে গিয়ে ঠক্কর দেওয়া তো উচিত ছিল। এই আর্জেন্সিটা দেখায়নি, এটাই কিন্তু ইডি সিবিআই অনেকটা কোণঠাসা করে দিয়েছে। আর অবশেষে তারা সেটা বোধহয় রিয়েলাইজ করছে। দেখা যাক, যদি দেরিতে হলেও ঘুম ভাঙে, এবং শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতি ওই সর্বোচ্চ যে মাথার গল্প আমরা বারবার শুনে আসছি বিভিন্ন মিডিয়া, রাশিয়াল গার্লফ্রেন্ড, এত অ্যাকাউন্ট এখানে গেছে, হাওয়ালা হয়েছে, ওইসব গল্প শুনে শুনে আমরা এবার ক্লান্ত। এবার আমরা রেজাল্ট দেখতে চাই, সেদিকেই ঝাঁপাচ্ছে, যেন রেজাল্টটা পজিটিভ করতে পারে কিনা সেটাই দেখার। তবে অ্যাটলিস্ট এটা যে ক্যাজুয়ালি নেওয়া যাবে না, এই অ্যাপ্রোচটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আপনাদের কি মনে হচ্ছে ইডি সিবিআই এর এই অ্যাপ্রোচটা নিয়োগ দুর্নীতিতে সত্যিই কি পজিটিভ রেজাল্ট আনবে, নাকি ওই আবার একটা তাদের বিরুদ্ধে হয়েছে বলে একটু আইওয়াসের মতো জোর জবরদস্তি দেখাচ্ছে, আমরা কিছুদিন বাদে জেগে সেই হয়ে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।